নমস্কার, আমি খাস কৌশিক। 92.7 বিগ এফএম কলকাতার আপনার প্রতিদিনকার সকালবেলার সঙ্গী। রোজই আপনাকে আপনার মনের মতো গান শোনাই, আর তারই সঙ্গে সঙ্গে চারপাশের দুনিয়ার নানান ইনফরমেশন জানাই। কিন্তু রেডিওর ছোট্ট পরিসরে তো সব কথা বলা হয়ে ওঠে না, অথচ অনেক জরুরি কথা থাকে যেগুলো বলার প্রয়োজন রয়েছে। মানুষকে সচেতন করা, মানুষকে অনেক বিষয়ে জানানো, মানুষের ভয় দূর করা এবং পথ দেখানো। ভাবছেন আজ কি নিয়ে কথা বলবো? আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটা বলার আগে যে মানুষটির সঙ্গে কথা বলবো তার সঙ্গে পরিচয় করে। আজ আমার সঙ্গে রয়েছেন প্রখ্যাত ইউরোলজিস্ট ডক্টর পুষ্কর শ্যাম চৌধুরী। নমস্কার। আজকে আমার ডেস্টিনেশন মানে যেখানে এসেছি সেটা কেপিসি মেডিকেল কলেজ। ডক্টর, প্রস্টেট ক্যান্সার নিয়ে কথা হবে, কারণ এটা নিয়ে মানুষের সচেতনতা প্রয়োজন, এটা আমরা প্রতি মুহূর্তে অনুভব করি। তা আমরা একেবারে গোড়া থেকেই শুরু করি। প্রস্টেট ক্যান্সার ব্যাপারটা কি? এটুকু জানি যে এটা শুধু পুরুষদেরই হয়। প্রস্টেট ক্যান্সার, প্রস্টেট গ্রন্থিটি পুরুষদের ইউরিনারি ঠিক নিচে থাকে এবং বয়সের সাথে সাথে প্রস্টেট গ্ল্যান্ডটি আস্তে আস্তে বৃদ্ধি পায় 40-50 বছরের পর থেকে। এবং এই বৃদ্ধি পাওয়ার জন্য যে যে সিমটমস গুলো হয় সেই একই সময়ে প্রস্টেট ক্যান্সারও ডেভেলপ করতে পারে। এবং এটা পুরুষদের মধ্যে সেকেন্ড কমনেস্ট সলিড অর্গান ক্যান্সার, তো সেটা খুব একটা কম নয়। আচ্ছা, ক্যান্সার শুনলেই তো মনের মধ্যে প্রথম রিস্ক শব্দটা আসে। তো এই প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর কতটা? প্রস্টেট ক্যান্সার বয়সের সাথে সাথে রিস্ক বাড়ে, যত মানুষের বয়স বাড়ে তার রিস্ক প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। এবং 70-এর পর থেকে তার পরিসংখ্যান যথেষ্ট বেশি। এছাড়া ফ্যামিলিতে প্রস্টেট ক্যান্সার রান করে, অনেক সময় জেনেটিক্যালি প্রিডিসপোজড হয়। যদি পরিবারের কারোর বাবা, পার্টিকুলারলি ফার্স্ট অর্ডার রিলেটিভ যারা বাবা, কাকা বা ভাই, তাদের যদি প্রস্টেট ক্যান্সার হয় তাহলে প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে। ওকে, ডক্টর কথাতেই বলে যে কোনো কার্যের পিছনে একটা কারণ থাকে, যে কোনো রোগের পিছনে কিছু লক্ষণ থাকে। তো এই প্রস্টেট ক্যান্সারটা যারা এক্সপার্ট তারা তো টেস্ট করে বুঝবেন, কিন্তু সাধারণ মানুষ কি লক্ষণ দেখে বুঝবে যে এবারে ডক্টরের কাছে বা মেডিকেল এক্সপার্টের কাছে যাওয়ার সময় হয়েছে? প্রস্টেট ক্যান্সার অ্যাকচুয়ালি যখন শুরু হয় তখন সেটা বোঝা খুব মুশকিল, কারণ ও সিমটমস দেয় না। এবং প্রস্টেট ক্যান্সার ইনিশিয়ালি একদম শুরুতে ধরা পড়লে তাকে কমপ্লিটলি সারিয়ে তোলা সম্ভব। সিমটমস বলতে জেনারেল প্রস্টেটের যে সিমটমস গুলো, যেমনি ইউরিনের স্পিড কমে যাওয়া বা ঘন ঘন পেচ্ছাপ পাওয়া বা পেচ্ছাপ করতে গিয়ে একটু ব্যথা লাগা, এই ধরনের সিমটম দিয়ে সেটা প্রেজেন্ট করতে পারে। আবার অনেক সময় কোনো সিমটম ছাড়াই প্রেজেন্ট করতে পারে। যখন অ্যাডভান্সড হয়ে যায় প্রস্টেট ক্যান্সার তখন পিঠ ব্যথা করা, ওয়েট লস হওয়া, ওজন কমে যাওয়া, খিদে কমে যাওয়া, এগুলো হতে পারে। বোনস পেন, শরীরে বিভিন্ন হাড়ে ব্যথা হওয়া, এগুলো হতে পারে, কিন্তু সেগুলো অ্যাডভান্স স্টেজের সিমটম। যে কারণে প্রস্টেট ক্যান্সার ব্যাপারে ওয়াকিবহাল হওয়া দরকার। 50 বছরের পর থেকেই যদি কারোর কখনো ইউরিনারি সিমটমস হয় তাহলে তাদের ইউরোলজিস্টের কাছে যাওয়া উচিত, যাতে তারা নানা রকমের পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারে যে প্রস্টেট ক্যান্সার হওয়ার রিস্ক আছে কি নেই। ওকে, আমরা স্টেপ বাই স্টেপ যাই। ধরুন কোনো মানুষ, তিনি এই লক্ষণগুলো দেখছেন, এবার তিনি একজন ডক্টরের কাছে বা মেডিকেল এক্সপার্টের কাছে এলেন। এবারে কি করে ডায়াগনোসিস করা হবে যে এটা প্রস্টেট ক্যান্সারেরই হয়েছে নাকি অন্য কিছু হতে পারে? যেহেতু প্রস্টেট ক্যান্সার আর বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া, এদের সিমটমগুলো অলমোস্ট ওভারল্যাপিং, বোঝা যায় না যে ক্যান্সার হয়েছে নাকি প্রস্টেট হয়েছে। এবং যেটা সমস্যা হয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বয়স্ক লোকেরা তাদের ইউরিনের এই প্রবলেমগুলো লুকিয়ে রাখে বা নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে ডিসকাস করে এই ওষুধটা খাচ্ছে, সে ওভার দ্য কাউন্টার সেই ওষুধগুলো কিনে খাওয়া শুরু করে দেয়, তাতেই হয়ে যায় প্রবলেমটা। মানে এই সিমটমস গুলোর ক্ষেত্রে সেটা প্রস্টেট ক্যান্সার নাকি বিপিএইচ এর সিমটম, সেটা তো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়, সেটা ইউরোলজিস্টদের পক্ষে বোঝা সম্ভব। ইউরোলজিস্টের কাছে গেলে তারা একটা সিম্পল টেস্ট, তারা একবার ক্লিনিক্যালি এক্সামিন করে, রেকটামের মধ্যে এক্সামিন করে তারা বুঝতে পারে প্রস্টেটটা কিরকম, শক্ত না নরম, সেই ভিত্তিতে ক্যান্সার হওয়ার রিস্ক আছে কিনা বোঝা যায়। এবং একটা সিম্পল ব্লাড টেস্ট পিএসএ করেও কিন্তু বোঝা যায় যে এই ভদ্রলোকের প্রস্টেট ক্যান্সারের রিস্ক কেমন আছে। যদি পিএসএ অনেক বেশি থাকে তাহলে প্রস্টেট ক্যান্সারের রিস্ক বেশি, পিএসএ যদি একদম কম থাকে তাহলে রিস্ক কম। মাঝামাঝি জায়গা হলে তখন আবার নানান রকমের টেস্ট আছে যেগুলো থ্রু দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে আদৌ এনার প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা। ওকে, লক্ষণ দেখলাম, গেলাম, টেস্ট হলো, ডায়াগনোস করা হলো যে প্রস্টেট ক্যান্সার হয়েছে, এবার ডেফিনেটলি ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্টের কি কি সম্ভাবনা আছে বা আদৌ কি আছে? প্রস্টেট ক্যান্সার প্রথমেই যেটা আমরা বলেছিলাম যে যদি খুব শুরুতে ধরা পড়ে যায় প্রস্টেট ক্যান্সার 100% কিউরেবল। নানান পদ্ধতিতে প্রস্টেট ক্যান্সারকে কিওর করা যায়। এবার যে ধাপগুলো যেভাবে আমরা এগোই, প্রথমে হচ্ছে যদি আমরা পিএসএ বেশি দেখলাম তখন আমরা তার একটা এমআরআই করাই। এমআরআই করে তাতে যদি আমাদের মনে হয় যে সন্দেহ হয় যে প্রস্টেট ক্যান্সার আছে, তখন আমরা প্রস্টেটে বায়োপসি করি।
বায়োপসিতে যদি প্রুভ হয় যে হ্যাঁ প্রস্টেট ক্যান্সার আছে, তখন এবার আসে চিকিৎসা। তখন আমরা পরীক্ষা করে দেখি যে সেই ক্যান্সারটা প্রস্টেটের মধ্যেই সীমিত আছে নাকি শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে গেছে। যদি প্রস্টেটের মধ্যে সীমিত থাকে তাহলে সেক্ষেত্রে র্যাডিক্যাল প্রস্টেটেক্টমি বা রেডিওথেরাপির মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব, কিওর হয়ে যাওয়া সম্ভব। কিন্তু যদি ওটা অলরেডি ছড়িয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে হয়তো আমরা কিওর করতে পারি না, কিন্তু নানান ওষুধের মাধ্যমে, হরমোন থেরাপির মাধ্যমে বহু বছর, মানে 10, 15, 20 বছর অবধি সেই মানুষটিকে আমরা একটা ফ্রুটফুল লাইফ দিতে পারি। এটা খুব আশাব্যঞ্জক এবং একটা ভরসাজনক কথা। মানে যারা এই ক্যান্সার শুনেই বা প্রস্টেট ক্যান্সার শুনেই ভীত হয়ে যান, সংকুচিত হয়ে যান, মন খুলে বলতে পারেন না বা সেই আতঙ্কে ভুগে আরো শরীর খারাপ করেন, তাদের জন্য এটা খুব একটা পজিটিভ নোট। কিন্তু এমনিতে আমরা বলি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো এটা হওয়াটা কি কোনোভাবে আটকানো যায়, মানে কোনো লাইফস্টাইল চেঞ্জ বা কোনো হ্যাবিট চেঞ্জ বা কোনো কিছুর মধ্যে দিয়ে? প্রস্টেট ক্যান্সারের দেখা গেছে কিছু কিছু রিস্ক ফ্যাক্টর, যদিও এগুলো মাইনর রিস্ক ফ্যাক্টরস, ওবেসিটি মানে ওজন বেড়ে গেলে তাদের মধ্যে একটা প্রস্টেট ক্যান্সার হওয়ার কিন্তু প্রবণতাটা বাড়ে। আচ্ছা। অন্যান্য খারাপ অভ্যাস যেগুলো, যেমন স্মোকিং, সেগুলো যে কোনো ধরনের ক্যান্সারের চান্সেস বাড়ায় ইকুয়ালি উইথ প্রস্টেট ক্যান্সার। ও আর যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, ফ্যামিলি হিস্ট্রি থাকলে তাদের তো খুব আর্লি চেক আপ করা দরকার, মানে 45 বছর পর থেকেই পিএসএ পরীক্ষা করে নিতে হবে। কোনো ধরনের ইউরিনারি সিমটমস হলে সেগুলোকে অবহেলা না করে ইউরোলজিস্টের কাছে গেলে তারা হয়তো ইনিশিয়াল ফেজেই প্রস্টেট ক্যান্সারকে পিক আপ করতে হবে, এবং সেটাই একমাত্র উপায় প্রস্টেট ক্যান্সার থেকে বাঁচার। দ্য আর্লিয়ার ইউ ডায়াগনোজ, দ্য মোর চান্সেস আপনার কিওর হওয়ার। আচ্ছা, তো এই যে আপনি পিএসসি এর কথা বললেন বা স্ক্রিনিং, এটা একজন পুরুষ কত ঘন ঘন করবেন? মানে একটা ডিউরেশন কত? বছরে একবার, কি 6 মাসে একবার, 2 বছরে একবার? আজকাল জেনারেলি পিএসএ ম্যাক্সিমাম হেলথ চেক আপ যারা করে, হেলথ চেক আপের মধ্যেই ইনক্লুডেড থাকে, মানে পুরুষের 50 বছরের ঊর্ধ্ব হয়ে গেলেই পিএসএ স্ক্রিনিং হয়। যদিও দেখা গেছে যে পিএসএ স্ক্রিনিং অ্যাট র্যান্ডম সবার করে খুব একটা লাভ হয় না, কিন্তু যাদের ইউরোলজিক্যাল কোনো প্রবলেম হচ্ছে, কোনো ধরনের, মানে প্রস্রাব করতে অসুবিধা হচ্ছে বা ব্যথা করছে বা ব্লিডিং হচ্ছে বা কোনো কারণে সে যদি ইউরোলজিস্টের কাছে যাচ্ছে বা কোনো সার্জনের কাছে যাচ্ছে, তার পিএসএটা শুরু করে দেওয়া উচিত টেস্ট করা 50-এর পর থেকে। এবার যদি পিএসএ দেখা যায় যে একদম নমিনাল, খুবই কম রয়েছে, তাহলে সেক্ষেত্রে সে বছরে 2 বছরে একবার পিএসএ করলেই হবে, কারণ খুব কম পিএসএ থাকলে তার অনেক বছর টাইম নেয় প্রস্টেট ক্যান্সার ডেভেলপ করতে। আমরা যেটা বলে থাকি যে তোমার যদি পিএসএ খুব কম থাকে তাহলে 8 বছরের মধ্যে তোমার কোনো সম্ভাবনা নেই প্রস্টেট ক্যান্সার হওয়ার। কিন্তু যদি পিএসএ এবার বেশি থাকে, আমাদের জেনারেলি 4টাকে ধরি, 4 ন্যানোগ্রাম পার ডিএল, যে 4-এর বেশি হয় তখন আমরা ঘন ঘন পিএসএ করা শুরু করি। 6 মাস পর পর করতে থাকি যে পিএসএ ট্রেনটা কি, পিএসএটা ধীরে ধীরে বাড়ছে নাকি একই জায়গায় রয়েছে নাকি কমে গেল। যদি কমে যায় তার রিস্ক কম, কিন্তু তার যদি দেখা যায় যে প্রত্যেকটা সাবসিকুয়েন্ট টেস্টে দেখা যাচ্ছে পিএসএ একটু 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 করে বেড়ে যাচ্ছে, তাহলে তার রিস্ক বেশি। সেক্ষেত্রে 6 মাস 3 মাস পর পর করতে হবে, এবং যদি সন্দেহ হয় তখন সেক্ষেত্রে আমরা এমআরআই করা বা বায়োপসি করা সেসব পথে যাই। ওকে, আপনার লাইফে পিএসএ না বাড়ুক সেটাই আমরা চাই, কিন্তু আপনার লাইফে পিএসসি থাকুন এটা আমরা চাই। আমাদের সঙ্গে ডক্টর পুষ্কর শ্যাম চৌধুরী ছিলেন। ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ আজকে এত ব্যস্ততার মধ্যে আমাদের এই সময়টা দেওয়ার জন্য। আমরা শেষ করতে চাই আজকে যে আমরা তো অনেক কিছু বললাম, আপনি খুব সহজ করে, প্রাঞ্জল করে, একেবারে আমাদের লেম্যানদের মতো করে বোঝালেন। তো দ্য লাস্ট নোট অর ইন এ নাটশেল, যদি যে স্পেশাল পয়েন্টস গুলো একটু মনে রাখার মতো বা আরেকবার একটু রিমাইন্ড করার মতো, আমরা পরীক্ষার হলে লাস্ট মোমেন্টে একবার চেক করি না, ওরকম যদি একটু বলে দেন। প্রস্টেট ক্যান্সার কিন্তু খুব অজানা ক্যান্সার কিছু নেই। প্রস্টেট ক্যান্সার যে কোনো সোসাইটিতে যখন তাদের ইকোনমিক ডেভেলপমেন্ট হয়, দেখা যাচ্ছে প্রস্টেট ক্যান্সারের প্রবণতা বাড়তে থাকে সেই সোসাইটিতে। তো আমরাও ডেভেলপ করছি, আমাদেরও ডেভেলপিং কান্ট্রি, ইকোনমিক স্ট্যাটাস ভালো হচ্ছে, প্রস্টেট ক্যান্সারও কিন্তু ধীরে 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 বাড়ছে আমাদের মধ্যে। এবং যেহেতু আমাদের এখন গড় আয়ু বেড়ে গেছে, বয়স্ক লোকের সংখ্যা বেশি, আমাদের প্রত্যেকের পরিবারেই বয়স্ক লোক থাকছেন, তাদের মধ্যে প্রস্টেট ক্যান্সার হওয়ার প্রবণতাও কিন্তু বাড়ছে। সেই কারণে রেগুলার একটা চেক আপে থাকা উচিত সবারই। ফিজিক্যাল ফিটনেস, নর্মাল হেলথ অ্যাওয়ারনেস, সেগুলো হওয়া উচিত। কোনো ধরনের যদি ইউরোলজিক্যাল সমস্যা হয়, তাদের নিজে নিজে চিকিৎসা না করে ইউরোলজিস্টের সাথে সম্পর্ক করা উচিত, যাতে তারা পরীক্ষা নিরীক্ষা করে খুব সহজ টেস্টের মাধ্যমে বুঝে নিতে পারে যে আপনার প্রস্টেট ক্যান্সারের সুবিধা আছে কিনা বা চান্স আছে কিনা। এবং যদি প্রস্টেট ক্যান্সার আর্লি ধরা পড়া যায়, তাহলে কিন্তু প্রস্টেট ক্যান্সার সম্পূর্ণ কিউরেবল, সুস্থ করে দেওয়া সম্ভব। সুতরাং এই ধরনের যদি কোনো সিমটম হয়, তাহলে আপনারা কিন্তু সেগুলোকে অবজ্ঞা করবেন না, ইউরোলজিস্টকে দেখাবেন, এবং তাতে হয়তো আপনাদের লং টার্মে এই ক্যান্সার থেকে আপনারা ভালো থাকতে পারবেন বা মুক্তি পেতে পারবেন। থ্যাংক ইউ ডক্টর। সুতরাং ভয় পাবেন না, লুকিয়ে রাখবেন না, বিষয়টা যত দেরি হবে ডায়াগনোসিস করতে তত কিন্তু সমস্যা বাড়বে।
কিন্তু সঠিক সময়ে যদি এটাকে নির্ধারণ করা যায় তাহলে কিন্তু তার থেকে মুক্তির পথ রয়েছে। নিজে সচেতন হন, আপনার চারপাশের মানুষজনকে সচেতন করুন। আগামী দিনে এরকমই আরো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও শরণাপন্ন হবো, আর স্যারের কাছেও আসবো আবার যদি মনের মধ্যে কোনো প্রশ্নের উদয় হয়। থ্যাংক ইউ ওয়ান্স এগেন স্যার। আমাদের সঙ্গে আজকে ছিলেন ফেমাস ইউরোলজিস্ট ডক্টর পুষ্কর শ্যাম চৌধুরী। নমস্কার।